নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু এডুটাচ, এডুকেশন মেড সিম্পল। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ 2019 সালের ফার্স্ট শিফটের প্রিভিয়াস ইয়ার অঙ্ক সলভ করব। এর আগের ক্লাসে আমরা কিন্তু 50 অবধি অঙ্ক সলভ করেছিলাম। আজকে তারপর থেকে 50 থেকে 70 এই 20টা অঙ্ক আমরা আজকের ভিডিওতে করব এবং প্রতিটা অঙ্কের কনসেপ্ট আমরা ডিসকাস করব। কোথায় কোন শর্টকাট মেথড আমরা ইউজ করতে পারি সেটা নিয়েও আলোচনা হবে, ডিসকাশন হবে। ওভারঅল ইন্টারেক্টিভ একটা ক্লাস হতে চলেছে। তো চলো দেরি না করে আমরা 51 নম্বর অঙ্ক থেকে শুরু করি। অঙ্ক শুরু করার আগে তোমরা ভিডিওটা পজ করবে, নিজেরা আগে সলভ করার চেষ্টা করবে। যদি না হয় তখন কিন্তু তোমরা সলিউশনটা দেখবে। এই পদ্ধতি মেনেই আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক আজকের ক্লাসে সলভ করব। আর কোথাও যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে তখনই ভিডিওটা পজ করে আমাকে কমেন্ট করে জানাবে যে এত নম্বর অঙ্ক এই জায়গাটা বুঝতে পারলাম না। আমি তোমাদের রিপ্লাই করব এবং বোঝাতে সাহায্য করব। আমি তোমাদের চেষ্টা করব যে ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার। তো চলো দেরি না করে শুরু করি। দেখো 51 নম্বর অঙ্কটা কি বলছে যে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত। সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের খুব সহজ একটা অঙ্ক এটা। তোমরা জানো যে আমাদের সরল সুদ বা এসআই বার করার ফর্মুলা হচ্ছে কি না, এসআই ইকুয়াল টু PTR ডিভাইডেড বাই 100। এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, টি মানে হচ্ছে টাইম এবং আর মানে হচ্ছে কিন্তু রেট অফ ইন্টারেস্ট। প্রত্যেকটা ভ্যালু আমরা জানি, এখান থেকে যদি বসিয়ে দিই তাহলে উত্তরটা পেয়ে যাব। আমি তোমাদের অন্য একটা প্রসেস আজকে বলি, চলো। দেখো 5% মানে কত না, 5% মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 100, তাই তো। এর মানে কি, যদি আমার প্রিন্সিপাল 100 টাকা হয় তাহলে আমার এসআই কিন্তু 5 টাকা। কিন্তু প্রশ্নে আমাদের বলেছে যে আমাদের প্রিন্সিপাল কত, 500 টাকা। তাই আমাদের যদি প্রিন্সিপালকে 100 থেকে 500 করতে হয় তাহলে এটাকে আমাদের 5 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে কি আসবে, উপরে আসবে 25 এবং নিচে আসবে হচ্ছে 500। দেখো আমাদের প্রিন্সিপাল মিলে গেল। তার মানে কি না, যখন আমাদের প্রিন্সিপাল 500 টাকা তখন 1 বছরের সুদ কিন্তু আমার 25 টাকা। এবারে আমাকে প্রশ্নে বলেছে যে 6 বছরের সুদ কত বার করতে। 25 টাকা তো 1 বছরের সুদ, তাহলে 6 বছরের সুদ কত হবে না, 25 গুণ 6 মানে 150 টাকা। 150 টাকা কিন্তু হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। তোমাদের মনে হতে পারে যে সহজ ফর্মুলা রয়েছে, ফর্মুলায় ফেলে দিয়ে বার করে নিলাম। হ্যাঁ, করতে পারো। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু ফর্মুলায় ফেলে করলেই সুবিধা হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে ক্যালকুলেশন একটু জটিল হয় সেখানে কিন্তু এই প্রসেসটা ফলো করলে সহজে উত্তর বার করা যায়। আচ্ছা, 51 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। পরপর আমরা যাব, পরপর স্টেপ বাই স্টেপ হচ্ছে অঙ্কগুলো করব এবং আমাদের পরের অঙ্কটা চলো এবারে আমরা দেখে নিই। 52 নম্বর অঙ্ক আমরা চলো এবারে করি। এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, সহজ অঙ্ক। দেখো কি বলছে যে 5 পূর্ণ 5-এর 3 মাইনাস 3 পূর্ণ 8-এর 9 মাইনাস স্টার দিয়ে দিয়েছে ইকুয়াল টু 1 হলে স্টারের জায়গায় কি বসবে। তো প্রথমে আমরা কি করব না, 3 5 15, 15 আর 5 হচ্ছে 20, 20 বাই 3 মাইনাস 3 নং 27 আর 8 হচ্ছে কত 35 বাই 9। আমি ধরে নিচ্ছি যে স্টারের জায়গায় আমার রয়েছে এক্স, এই স্টারের জায়গায় আমার রয়েছে এক্স। আমরা কি করব না, এই স্টারের মান বা এক্সের মানটা বার করব। তাই এই মাইনাস এক্সটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিচ্ছি এবং প্লাস 1টাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি। প্লাস 1 বাঁ দিকে আসলে কি হবে, -1 হবে এবং মাইনাস এক্স বাঁ দিক থেকে যখন ডান দিকে যাবে তখন কি হবে, প্লাস এক্স হবে। তাহলে আমার এটা দাঁড়ালো। এবারে সহজ এলসিএম করে নেব। 3 আর 9-এর এলসিএম কত, 9 হবে। তাহলে 3কে 3 তিরিককে 9, তাহলে 20কে 3 দিয়ে গুণ করবো 60 মাইনাস 35 মাইনাস 9 ইকুয়াল টু এক্স।
তাহলে 60 থেকে -35 আর -9 মানে হচ্ছে -44। তাহলে 60 থেকে 44 যদি বাদ দিই কত হবে? 16 হবে। 16/9 = x। অপশানে 16/9 আছে, হ্যাঁ অপশান সিতে রয়েছে কিন্তু 16/9। 16/9 হয়ে যাবে এই প্রশ্নটার একদম সঠিক উত্তর। নেক্সট প্রবলেম আমাদের 53 টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক বলছে। দেখো যে এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর থেকে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে? আচ্ছা দেখো, আমি জানি ছোট্ট একটা ফর্মুলা তোমাদের মনে করিয়ে দিই, যেটা যে টোটাল ওয়ার্ক মানে কিন্তু টাইম ইনটু এফিসিয়েন্সি হয়। এই ফর্মুলাটা কাজে লাগবে কিনা দেখবো আমরা অঙ্কটায়। সবার প্রথমে দেখো বলছে যে এ একটি 12 দিনের কাজ করতে পারে, ঠিক আছে, বি এর থেকে 60% বেশি দক্ষ, তাহলে এফিসিয়েন্সি আমরা দেখে নিই কী হবে। একটা জায়গায় এ, একটা জায়গায় হচ্ছে বি। এর এফিসিয়েন্সি বা এর দক্ষতা যদি 100 হয়, সেখানে বি 60% বেশি দক্ষ, মানে 100 আর এ হবে 160। আমরা এটা কাটাকুটি করে নিয়ে রেশিওতে নিয়ে আসি। 2 দিয়ে কাটলে হচ্ছে 5, এটাকে 2 দিয়ে কাটো হবে 8। তাহলে এ আর বি এদের দক্ষতার রেশিও হচ্ছে 5:8। এবারে এফিসিয়েন্সি কিন্তু টাইমের সাথে ব্যস্তানুপাতিক। যার এফিসিয়েন্সি যত বেশি তার সেই কাজটা করতে সময় কম লাগবে তত, এবং যার এফিসিয়েন্সি যত কম তার কিন্তু সেই কাজটা করতে আরও বেশি সময় লাগবে, ব্যস্তানুপাতিক। তাহলে এদের এফিসিয়েন্সি যদি 5:8 হয়, তাহলে এদের কাজ করতে কিন্তু সময় লাগবে 8:5। মানে এর যদি 8 লাগে কাজ করতে, বি এর লাগবে কিন্তু 5। এবারে এটা আমরা বার করলাম, কারণ আমরা জানি যে এ 12 দিনে করতে পারে। আমার কাছে এ এখানে কত না, এ হচ্ছে 8 ইউনিট। এ 8 ইউনিট করছে, যার সমান সমান হচ্ছে কিন্তু 12 ডেজ। আর বিটটা আমাকে বার করতে হবে, বিটটা কত? 5 ইউনিট। তাহলে 8 ইউনিট মানে যদি 12 ডেজ হয়, 5 ইউনিট কত না 12 / 8 × 5, তাহলে 5 × 12 = 60। এবারে আমরা কাটাকুটি করি, 4 দিয়ে 3 × 4 = 12, 4 × 2 = 8। এখানটায় আমি লিখছি, এবারে আমরা ডান দিকটা লিখছি, এখানটা ফলো করো। 3 × 5 = 15/2। 15/2 অপশানে নেই, কিন্তু দেখো 7×1 দিন আছে। 15/2 মানেই তো 7×1 7 × 2 = 14, 1/2 ডেজ। অপশান এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর। এরপরে পার্সেন্টেজের অঙ্ক, সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক, সোজা অঙ্ক। ক্লার্কশিপে অঙ্ক কিন্তু বেশ সহজই থাকে, একটু প্র্যাকটিস করলে কিন্তু তোমরা সবকটা অঙ্কই 30টা অঙ্ক করে আসতে পারবে। দেখো সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা দিয়ে তো তোমরা করতেই পারবে। ফর্মুলাটা আমি এখানে লিখে দিই। প্রথমে আমরা কি জানি না, +-a +-b, এদিকে a × b /100। এর আগেও কিন্তু আমার একটা প্লাস মাইনাস সাইন আছে। প্লাস মাইনাস কেন? যখন ডিসকাউন্ট দেবো আমাদের মাইনাস হবে, যখন প্রফিট হবে তখন আমরা কিন্তু প্লাস দিয়ে করব। তাহলে ফর্মুলাটাকে এবার আমি ভাঙছি। প্রথমে আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে -10। পরের বার 30% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে কত না -30। এবারে a × b করব। এর আগে কি আছে না -10 আছে, এবং বি এর আগেও কি আছে না মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস। প্লাস দিলাম, a মানে হচ্ছে 10, b মানে হচ্ছে 30 /100। একটা শূন্য এখানে কেটে দিলাম, তাহলে -10 - 30 হচ্ছে কত না -40 + 3, তাহলে ওভারঅল -37%। তাহলে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি? মোট 37%। এটা তো সাকসেসিভ মেথডের ফর্মুলা।
যদি সাকসেসিভ মেথড আমরা না ধরতাম কিভাবে করতাম, আমি ধরে নিতাম যে কোনো একটা জিনিসের মূল্য ছিল 100 টাকা, সেখান থেকে আমি 10% ছাড় দিচ্ছি, তাহলে সেই জিনিসটার মূল্য কত হবে এখন? সেই জিনিসটার মূল্য এখন দাঁড়াচ্ছে হচ্ছে 90 টাকা। এবারে আমি 30% ছাড় দেব। কার ওপরে ছাড় দেবো 30%? না, এই 90-এর ওপরেই ছাড় দেব। 90-এর 30% মুখোমুখি কীভাবে বার করব? 90-এর 10% যদি আমাকে বার করতে হতো, আমি এক ঘর আগে এখানে একটা পয়েন্ট দিয়ে দিতাম, তাহলে কত হতো? 10% মানে হচ্ছে 9, তাহলে আমাকে 30% বার করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, মানে কত? না 27। তাই 90-এর 30% মানে হচ্ছে কত? না 27। এবারে 90 থেকে 27 বাদ দাও, মুখোমুখি করবে, প্রথমে 30 বাদ দিয়ে দাও, 60 হয়ে গেল। আমরা 3 বেশি বাদ দিয়েছি, তাই 3 আমরা যোগ করে দেব, কত হবে? না 63। তাহলে জিনিসটা প্রথমে দাম ছিল কিন্তু আমার 100, প্রথম ক্ষেত্রে 10% ছাড় দিলাম এবং পরের ক্ষেত্রে 30% ছাড় দিয়ে হলো 63 টাকা। তাহলে 100 থেকে 63 হয়ে দাঁড়ালো। মোট কত পার্সেন্ট আমি ছাড় দিলাম? না 37% ছাড় দিলাম। এইভাবে করলেও কিন্তু উত্তর অপশান বি আসবে 37। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি, যেটা 37। এরপরে 55 নম্বর অঙ্ক, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। চলো দেখি কি বলছে। খুব কঠিন কিছু না, সোজাই। দেখো বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদে 10,000 টাকার 3 বছরের সুদে আসলে কত টাকা হবে? সুদ পর্ব হচ্ছে 1 বছর, মানে এখানে বলে দিয়েছে যে ইন্টারেস্ট অ্যানুয়ালি দেওয়া হচ্ছে। অনেক সময় হাফ ইয়ারলি থাকে, কোয়ার্টারলি থাকে, তাই না? হাফ ইয়ারলি থাকলে আমরা কি করি না, যে রেট অফ ইন্টারেস্ট থাকে সেটাকে অর্ধেক করে দিই। কোয়ার্টারলি থাকলে আমরা কি করি, রেট অফ ইন্টারেস্টকে আমরা 4 দিয়ে ভাগ করি, এবং সেক্ষেত্রে সময়সীমাটা হাফ ইয়ারলির ক্ষেত্রে ডবল হয়ে যায়, তাই না? মনে আছে নিশ্চয়ই তোমাদের। যাই হোক, এখানে আমাদের অ্যানুয়ালি বার করতে বলেছে, আমরা অ্যানুয়ালি করব, খুব সহজভাবে করব। তোমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা নিশ্চয়ই জানো, আমি ফর্মুলা ছাড়া আজকে অঙ্কটা করব, কোনো ফর্মুলা ছাড়া বেসিক কনসেপ্ট দিয়ে করব। দেখো আমার চক্রবৃদ্ধি সুদ কত? না 10%। 10% মানে কি? 10% মানে তো 10/100 বা 1/10। তাহলে কোনো জিনিসের দাম যদি 10 হয়, তার প্রথম বছরে সুদ হবে কত? 1 টাকা। তাহলে জিনিসটার দাম হচ্ছে আমার 10 টাকা, সুদে আসলে অ্যামাউন্ট হচ্ছে কত? 11 টাকা। এটা কত বছরে? এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে প্রথম বছরে। তাহলে এরকম ক বছরের চাই আমাদের? 3 বছরের চাই। কিচ্ছু করব না, এখানে 10, এখানে 11 লিখব, এখানে 10, এখানে 11 লিখব, 3 বছরের পেয়ে যাব। 10 গুণ 10 গুণ 10 মানে 10-এর কিউব কত? 1000। 11 গুণ 11 গুণ 11, 11-এর কিউব মানে হচ্ছে 1331। এটা হচ্ছে 1000টা আমার হচ্ছে প্রিন্সিপাল এবং 1331 হচ্ছে কিন্তু অ্যামাউন্ট। এবারে আমাদের বলেছে যে হ্যাঁ 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত হতো, আমাকে অ্যামাউন্টই বার করতে বলেছিল। এবারে দেখো এখানে প্রিন্সিপাল তো আমাদের বেরিয়েছে 1000, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 10,000। তাহলে প্রিন্সিপালকে যদি আমি 10 দিয়ে গুণ করি, তাহলে প্রিন্সিপাল আমাদের কত হয়ে যাচ্ছে? প্রিন্সিপাল আমাদের হয়ে যাচ্ছে 10,000। একই রকমভাবে প্রিন্সিপালকে যখন আমরা 10 দিয়ে গুণ করছি, আমরা অ্যামাউন্টকেও 10 দিয়ে গুণ করব, তাহলে অ্যামাউন্ট আমাদের কত হয়ে যাবে? না 13,310। এটাই তো আমাদের বার করতে বলেছিল যে অ্যামাউন্ট কত 10 বছরে। দেখো সোজাসুজি বেরিয়ে গেল কোনো ফর্মুলা ছাড়া। 13,310 কোন অপশানে রয়েছে? 13,310 কিন্তু রয়েছে অপশান ডিতে। অপশান ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটার সঠিক অ্যান্সার। বোঝা গেছে আশা করি। চলো দেরি না করে পরের অঙ্কে আমরা চলে আসি। হ্যাঁ, এটাও সিম্পলিফিকেশনের অঙ্ক, ফর্মুলা বেসড অঙ্ক। কেন ফর্মুলা বেসড অঙ্ক সেটা আমি তোমাদের এক্ষুনি বলে দেবো, তোমরা বুঝতেই পারবে। দিয়ে দিয়েছি 2.3 গুণ 2.3 গুণ 2.3 মাইনাস একটা অনেক বড় সংখ্যা, দেখে ঘাবড়ে যাওয়ার বা ভয় পাওয়ার মতন কিন্তু কিচ্ছু নেই। এই জিনিসটাকে একটু ভালো করে লক্ষ্য করো, এটা তো 2.3-র হোল কিউব, তাই না? হ্যাঁ 2.3-র হোল কিউব একদম ঠিক। মাইনাস রয়েছে এখানে 0.027 রয়েছে। এখনও আমি বুঝতে পারছি না যে এটা কীভাবে অ্যাপ্রোচটা নেব, কিন্তু নিচে দেখতে পাচ্ছি যে
2.3 একটা স্কোয়ার রয়েছে, এটাকে তো 2.3 আমরা স্কোয়ার লিখতেই পারি, নিশ্চয়ই পারি। এবারে দেখো যে রয়েছে 0.69 এবং 0.9 এবং উপরে রয়েছে 0.27। এখান থেকে আমাদের মাথায় ক্লিক করবে যে এটা 0.027 রয়েছে, তার মানে এটা তো 0.3 কিউব রয়েছে, 0.3 কিউব রয়েছে। আর এটা দেখো 0.3 স্কোয়ার রয়েছে। উপরে দেখতে পাচ্ছি 2.3 কিউব মাইনাস 0.3 কিউব, নিচে 2.3 স্কোয়ার, আবার 0.3 স্কোয়ার। এখান থেকে আমার মাথায় যে জিনিসটা ক্লিক করবে, এটা তো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় রয়েছে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু, নিচে লিখলাম আমি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে সাজিয়ে নেব। দেখো উপরের অংশটাকে আমরা কি লিখবো, যে এটা এ কিউব মাইনাস বি কিউব রয়েছে। আমি একবার পুরো ফর্মটা তোমাদের লিখে দিই, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। উপরের অংশটা কি রয়েছে, 0.3 হোল কিউব মাইনাস 0.3 কিউব, মানে এটা এ কিউব মাইনাস বি কিউব। নিচে কিন্তু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মটা রয়েছে, তাই না? 2.3 হোল স্কোয়ার প্লাস, এখানে আমরা এক্ষুনি দেখলাম যে 0.3 এখানে স্কোয়ার রয়েছে, আর মাঝখানেরটা এ বি। 2.3 আর 0.3 গুণ করলেই তো 0.69 আসে। তাহলে নিচেরটা কি না, 2.3 গুণ 0.3। তাহলে দেখো এটাকে যদি আমি ফর্মুলার আকারে সাজাতাম, উপরেরটাকে যদি আমি ফর্মুলায় ভাঙতাম, কি হতো না, এ মাইনাস বি হতো এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হতো। আর নিচেরটা আমার কি রয়েছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি ওপরের এই অংশটা, নিচের এই অংশটা পুরোটা কেটে দিতাম এবং আমার হাতে থাকতো এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কত না, 2.3 মাইনাস 0.3, যার ভ্যালু কত, 2। তাহলে আমার উত্তর কত আসতো, 2 আসতো, যেটা দেখো রয়েছে অপশন বিতে। অপশন বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটার একদম সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো তোমরা। বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। পরের অঙ্কটা চলো আমরা দেখে নিই। পার্সেন্টেজের অঙ্ক বলছে, 57 নাম্বার অঙ্ক। বলছে যে বলছে পি এর 50% ইকুয়াল টু কিউ এর 25% হয়, তবে পি ইকুয়াল টু কিউ এর x% হলে x এর মান কত? যেরকম বলেছে পরপর আমরা সেইভাবে করে যাই, দেখি কোন জায়গায় আমরা আসি। দেখো পির 50% মানে তো 1/2, তাহলে সরাসরি আমি কি লিখছি না, p/2। আচ্ছা, কিউ এর 25% মানে হচ্ছে কত না, 25/100 বা 1/4। তাহলে কিউ এর 25% মানে হচ্ছে কত না, q/4। এখান থেকে পি আর কিউ এর একটা রিলেশন আমি পাবো। 2কে 4 দিয়ে কাটলাম 2, তাহলে 2p ইকুয়াল টু কিউ, এই জিনিসটা আমি এখানে লিখে রাখলাম। বা p ইকুয়াল টু q/2, এটাও আমি এখানে লিখে রাখলাম। আমার যেটা কাজে আসবে আমরা সেটাকে কাজে লাগাবো। এবার আমাকে কি বার করতে বলেছে, দেখো আমাকে বলেছে যে বার করো p ইকুয়াল টু কিউ এর x% হলে। একটা ডাক দিই, p ইকুয়াল টু কিউ এর x% মানে x ডিভাইডেড বাই 100। এখান থেকে আমাদের x এর মান কত বার করতে বলেছে। আমরা দেখো এক্ষুনি বার করেছিলাম যে p ইকুয়াল টু q/2, তাহলে p এর জায়গায় আমি q/2 বসিয়ে দিই। আর এখানে অলরেডি q গুণ x রয়েছে ডিভাইডেড বাই 100 রয়েছে, তাহলে q আর q আমার কেটে গেল। 2কে যদি 100 দিয়ে কাটি তাহলে কত হলো, 50। তাহলে 50 ইকুয়াল টু এক্স। এক্সের মানই তো আমাকে বার করতে বলেছিল, কত বেরোলো, 50। অপশান সিতে রয়েছে। খুব সহজ না অঙ্কটা, একদম যেরকম বলবে পরপর আমরা যদি সেভাবে করে যাই, প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সহজ অঙ্ক দেয়। ক্লার্কশিপে 30-এ 30 করা যায়, এবং ইংলিশেও তো 30টা প্রশ্ন থাকে, সেখানে কিন্তু আমি বলবো খুব সহজে অনায়াসে যদি তোমরা PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স সলভ করো, ক্লার্কশিপ, WBCS, পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা করে যাও, সেখান থেকে কমন পাবে, একদম কমন পাবে, গ্যারেন্টি সহকারে 90% প্রশ্ন তোমরা কমন পাবে ইংলিশের এবং অঙ্কের।
আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও বার করব যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে কীভাবে কাজে লাগাতে হয় পরীক্ষার জন্য। তখন তোমাদের সাথে ওই বিষয়টা নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো। আজকে আমরা অঙ্কগুলো সলভ করি। দেখো বলছি দুটি সংখ্যার অনুপাত, 58 নম্বর অঙ্ক। বলছি দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি মানে যোগফল কত। একটা সংখ্যা রয়েছে আমার 10 ইউনিট, একটা সংখ্যা রয়েছে আমার 7 ইউনিট। এদের পার্থক্য কত না, এদের পার্থক্য হচ্ছে 3 ইউনিট। 3 ইউনিট মানেই কিন্তু 105, প্রশ্নে আমাদের বলে দিয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 3 তিরিকে 9, 3 5 15, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 35। আমাকে সংখ্যা দুটি সমষ্টি বার করতে বলেছিল, 10 ইউনিট আর 7 ইউনিট, তার মানে হচ্ছে 17 ইউনিট। আমাকে 17 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 35, 17 ইউনিটের ভ্যালু 17 গুণ 35। দেখো গুণটা কিভাবে করব। 17কে প্রথমে আমি 3 দিয়ে গুণ করছি, 3 17 হচ্ছে 51, 51 লিখলাম, 5-এর ঘরে আমি 0 বসিয়ে দিলাম। এবারে 17কে 5 দিয়ে গুণ করব, 5 17 85, তাহলে যোগফল হচ্ছে কত, 595, যেটা কিন্তু রয়েছে অপশান এতে। অপশান এ হয়ে যাবে একদম এই অঙ্কটার সঠিক উত্তর। 59 অঙ্ক, প্রফিট এবং লস থেকে অঙ্ক দিয়েছে। বলছে দেখো কি বলছে যে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টা আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, তার কত লাভ বা ক্ষতি হলো। এই অঙ্কটা অনেক রকমভাবে করা যায়, তবে সব থেকে সহজ যেটা ইজি অ্যাপ্রোচ সেটা আমি তোমাদের শেখাবো। এবং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যাতে আর কখনো কনফিউশন না থাকে, তোমরা যদি এই অ্যাপ্রোচটা ফলো করো দেখবে যে তোমাদের আর কোনো কনফিউশন হচ্ছে না। কি বলছে, সে 10 টাকা দিয়ে 11টা আপেল কিনছে। সে কতগুলো আপেল কিনছে, 11টা আপেল কিনছে, তার কত টাকা খরচা হচ্ছে, 10 টাকা। আচ্ছা, কিন্তু সে যখন বিক্রি করছে সে 11 টাকায় 10টা আপেল বিক্রি করছে। আচ্ছা, সে কটা আপেল বিক্রি করছে, 10টা আপেল বিক্রি করছে। কত টাকায় বিক্রি করছে না, 11 টাকায় বিক্রি করছে। এই অবধি আমাদের প্রশ্নে বলে দিয়েছে। এবারে বলেছে যে তার এই যে পুরো ট্রানজাকশনটা হলো, এতে তার লাভ বা ক্ষতি কি হলো। যখন এরকম বলবে তখন সবার আগে আমরা কি করব, যে প্রোডাক্টটা থাকবে এখানে, যেমন আপেল দিয়েছে, অনেক অঙ্ক অনেক কিছু দেয়, কমলা লেবু দিতে পারে, চিনি দিতে পারে, আদা রসুন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিতে পারে। আমরা প্রোডাক্টের কোয়ান্টিটিটা কিন্তু সমান করে নেব। মানে এখানে দেখো সে তো কেনার সময় 11টা আপেল কিনছিল আর বিক্রি করার সময় 10টা করছে। এই দুটো ক্ষেত্রের কোয়ান্টিটিটা আমার আলাদা, এই দুটোকে আমরা সমান করব। এই দুটোকে যদি সমান করতে হয় তাহলে প্রথমের ইকুয়েশনটাকে আমরা কত দিয়ে গুণ করব, আমরা 10 দিয়ে গুণ করব। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা কত দিয়ে গুণ করব, 11 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে যদি আমি 10 দিয়ে গুণ করি কত হবে, আপেলের সংখ্যা 110, টাকার পরিমাণও 10 দিয়ে গুণ হবে, টাকার পরিমাণ কত হবে, 100। দ্বিতীয় ক্ষেত্রে আমি 11 দিয়ে গুণ করছি, তখন আপেলের পরিমাণ কত হবে, 110, এবং টাকার পরিমাণ হবে 121। তার মানে কি দাঁড়ালো, সে যদি 110টা আপেল কিনতো তখন তার টাকা লাগতো 100 টাকা, এবং সে যদি 110টা আপেলই বিক্রি করত তাহলে কিন্তু সে 121 টাকায় বিক্রি করত। তাহলে তার এখানে লাভ হচ্ছে কত, 21 টাকা লাভ হচ্ছে। আমাকে তো এটাই বার করতে বলেছে যে কত টাকা লাভ বা ক্ষতি হয়, 21 টাকাই লাভ হচ্ছে। এবারে এখানে 21%ই উত্তর হবে, কারণ তার মূল টাকাটা ছিল 100 টাকা, মানে 21 টাকা লাভ হচ্ছে 100-র ওপরে। পার্সেন্টেজ করতে হলে গুণ 100 করে দিই, 100 কেটে দিই, তাহলে 21। দেখো অপশান এতে আমার 21% লাভ হয়, অপশান ডিতে রয়েছে, অপশান ডিতে বলে দিয়েছে কিন্তু 21% লাভ হয়। বোঝা গেল, ছোট্ট একটা ট্রিক ফলো করে এই অঙ্কটা করলে আর কখনো কিন্তু কোনো কনফিউশন হবে না। এরপরে এজের অঙ্ক। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো প্রথম ক্লাস এবং এই ক্লাসে সিলেবাসে যে চ্যাপ্টারগুলো মেনশন করা আছে প্রতিটা চ্যাপ্টার থেকেই কিন্তু অঙ্ক দিচ্ছে, প্রতিটা চ্যাপ্টার থেকেই অঙ্ক দিচ্ছে, এখানে কিন্তু ছাড়া যাবে না। 10-12টা যে চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে 10 থেকে 12 রকম টাইপ আছে সেগুলো শিখে গেলেই কিন্তু 29-30টা অঙ্ক অনায়াসেই করা যায়। 60 নম্বর কি বলছে দেখো, এ বি ও সি এদের বয়সের অনুপাত 5:8:9। বলছে যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত। কি কি দিয়ে দিয়েছে, এ, বি, সি এবং ডি। বেশ,
তাদের অনুপাত দিয়ে দিয়েছে 5:8:9, না ডি দিইনি, শুধু ABC রয়েছে 5:8:9। আর বলছে এ আর সি এর বয়সের সমষ্টি 56 বছর। আমরা রেশিওতে কি দেখতে পাচ্ছি না, এর বয়স 5 ইউনিট, সি এর বয়স 9 ইউনিট, তাহলে 9 আর 5 হচ্ছে 14 ইউনিট। যার ভ্যালু কত না, যার ভ্যালু হচ্ছে 56 ইয়ার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 14কে 56 দিয়ে কাটো, 4×14 56, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 4 ইয়ার্স। আমাকে বি এর বয়স বার করতে হবে, বি এর বয়স কত 8 ইউনিট, তাহলে 4 × 8 মানে বি এর বয়স হচ্ছে 32 বছর। 32 বছর আমার অপশান বিতে রয়েছে। অপশান বি হয়ে যাবে কিন্তু একদম এই প্রশ্নটার সঠিক উত্তর। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, ডিভিজিবিলিটি থেকে দিয়েছে, মানে নাম্বার সিস্টেমের অঙ্ক। কোনো ফর্মুলা ছাড়া আমরা করব, খুব সহজ অঙ্ক, কনসেপ্ট ফলো করলেই তোমরা বুঝতে পারবে। দেখো বলছে যে একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে। আচ্ছা, কোন একটা সংখ্যাকে আমি 175 দিয়ে ভাগ করছি, আমার ভাগশেষ কত থাকছে 132। বলছে সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। একবার জাস্ট দেখো, কোন একটা সংখ্যা রয়েছে, কত রয়েছে আমি জানি না, সেই সংখ্যাটাকে আমি 175 দিয়ে ভাগ করছি। এখানে ভাগফলও কিছু হবে, কি হবে জানি না, কিন্তু ভাগশেষ হবে আমার 132। তাহলে বলছি এই সংখ্যাটাকে যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে। যদি এই সংখ্যাটাকে আমি 25 দিয়ে ভাগ করতাম তাহলে 132 এসে কি থেমে যেতাম? একদম থামতাম না। আমরা এখানে কেন থেমে গেলাম না, 132-এর থেকে 175 ছোট, আমাকে যদি ভাগ দিতে হতো এখানে তাহলে একটা দশমিক নিয়ে আমাকে 0 দিয়ে করতে হতো, তাই না? কিন্তু 25-এর ক্ষেত্রে তো সেটা নয়। 25-এর ক্ষেত্রে 132 আমরা আবার দিতে পারতাম। কত দিতে পারতাম না, আমরা এখানে 5 দিতে পারতাম। 5 দিয়ে আমরা কত লিখতাম, 125 লিখতাম, এবং অবশিষ্ট কত থাকতো, অবশিষ্ট থাকতো 7। এটাই আমাকে জানতে চেয়েছে যে 25 দ্বারা যদি ভাগ করতাম তাহলে ভাগশেষ কত থাকতো। 7 থাকতো, যেটা রয়েছে অপশান বিতে। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। খুব সহজ অঙ্ক ছিল, সিম্পল কনসেপ্ট জানা থাকলেই তোমরা এটা করে আসতে পারতে কোনো রকম কোনো ফর্মুলা ছাড়া। এরপরের অঙ্কটা সিম্পলিফিকেশনের অঙ্ক। সিম্পলিফিকেশন থেকে 2-3টে অঙ্ক কিন্তু এসেছে। দেখো এই অঙ্কটা করব, এই অঙ্কটা করার আগে ছোট্ট করে তোমাদের নিয়মটা বলে দিই। কি নিয়ম না, বদমাসের নিয়মটা কি, BOD। এই বদমাস কিন্তু সেই বদমাস নয়, এটা অঙ্কের বদমাস, BODMAS বদমাস। এখানে বি মানে কি, এখানে বি মানে হচ্ছে ব্র্যাকেট, ও মানে হচ্ছে অফ বা এর, ডি হচ্ছে ডিভিশন, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ হচ্ছে অ্যাডিশন, এস হচ্ছে সাবস্ট্রাকশন। এরকম যখন সরল আসবে আমরা এই বদমাস নিয়ম ফলো করে করব। প্রথমে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করব, তারপরে অফ বা এর কাজ করব, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ ইত্যাদি এইভাবে করব। তাহলে দেখো আমার প্রশ্নে কিন্তু সবার আগে ব্র্যাকেট যেটা রয়েছে এই ব্র্যাকেটের কাজটা আমাকে আগে করতে হবে। 0.2 গুণ করলে কত হয় না 0.4 হয়তো। আচ্ছা লিখলাম। এরপরে কোনো জায়গায় কি অফ রয়েছে, অফ নেই, কিন্তু দেখো ডিভিশন রয়েছে, তাহলে ডিভিশনের কাজটা করতে হবে না। 0.2 ডিভাইডেড বাই 0.2 কী হবে, যদি 0.2কে আমি 0.2 দিয়েই ভাগ করি তাহলে কেটে যাবে, 1 হবে। তাহলে পুরো এই অংশটা থেকে আমার কত আসলো, 1 আসলো, এবং পুরো এই অংশটা থেকে কত আসলো না 0.4 আসলো, আমি লিখলাম। এরপরে কি, এর আগে আমার সাইন রয়েছে মাইনাস দিলাম, তার আগে কত রয়েছে না 0.2 অ্যাডিশন আমি করে নেব, তাহলে কত হবে না 0.4। তাহলে এই পুরো জিনিসটা থেকে কিন্তু আমরা এইখানে এসে দাঁড়ালাম। তাহলে 0.4 মাইনাস 1 দিয়ে এটা গুণ করলে 0. আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, কি ভুল হয়েছে না 0.2 তো গুণ করছি, 0.2 গুণ করলে এটা 0.04 হবে, 0.04 হবে। তাহলে 0.04 দাঁড়ালো। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করে দেবো, 0.4 থেকে 0.04 বিয়োগ করলে কত হবে না 0.36। 0.36 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের রয়েছে কিন্তু অপশান ডিতে। অপশান ডি আমার মার্ক করে চলে আসবো। এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে কিন্তু বদমাস নিয়মটা অবশ্যই ফলো করতে হবে, নাহলে উত্তর ভুল আসবে।
আচ্ছা, এরপরে আবার কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, এবং এই অঙ্কটা আমরা কিন্তু একটা ট্রিক দিয়ে সলভ করব, এবং যেটা অ্যাকচুয়াল অ্যাপ্রোচ, কনসেপচুয়াল অ্যাপ্রোচ, সেটাও তোমাদেরকে বলবো। প্রথমে একটা কাজ করি, প্রথমে কনসেপচুয়াল অ্যাপ্রোচটাই তোমাদের বলি, তার আগে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা পড়ো। বলছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়, তবে তার বার্ষিক সুদের হার কত? কোনো একটা টাকার পরিমাণ রয়েছে, সেটা কম্পাউন্ড ইন্টারেস্টে 3 বছরে 27 গুণ হয়ে গেছে, তাহলে বলছে যে বার্ষিক কত % করে সুদ দেওয়া হচ্ছে। ফর্মুলা কি? ফর্মুলা আমরা জানি যে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এখানে অ্যামাউন্ট কত না, টাকাটা আমার 27 গুণ হচ্ছে, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 27। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল 1 ধরে নিই আমি, তাহলে প্রিন্সিপাল 1, ব্র্যাকেটের ভেতরে রয়েছে 1, আর কত আমি জানি না, আরটাই তোমাকে বার করতে হবে, আর ডিভাইডেড বাই 100 এবং টু দি পাওয়ার এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এটাকে অনেকে এন দিয়েও ডিনোট করে, আবার অনেকে টি দিয়েও ডিনোট করে, তাহলে এটা হচ্ছে 3 বছর, তাই কিউব আমি করে দিলাম। এবারে এখানে কিউব রয়েছে আর এখানে 27 রয়েছে, আমি যদি বোথ সাইডে কিউব রুট করে দিই, তাহলে এদিকে 3 হয়ে যাবে আর এদিকে কিউবটা উঠে যাবে, হয়ে দাঁড়াবে 1 প্লাস আর বাই 100। সেখান থেকে দেখো আমরা এবারে এলসিএম করবো, 100 যদি লিখি তাহলে 100 প্লাস আর এদিকে রয়েছে 3, 100 এদিকে 3 যদি গুণ হয়ে যায় তাহলে কত হবে না, 300 ইকুয়াল টু 100 প্লাস আর, তার মানে 200 ইকুয়াল টু আর। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 200। অপশান ডি সঠিক উত্তর। এটাতে গেল আমাদের কনভেনশনাল অ্যাপ্রোচ। শর্টকাটটা কি? এরকম যখন বলবে যে কোনো আসল রয়েছে, সেটা চক্রবৃদ্ধি হারে 3 বছরে 27 গুণ হচ্ছে বা 3 বছরে 64 গুণ হচ্ছে, তখন আমরা কি করব, আমরা প্রিন্সিপালটা 1 ধরবো, সিম্পলি প্রিন্সিপালটা 1 ধরবো এবং অ্যামাউন্টসটা যেটা বলেছে সেটা লিখে দেবো। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট। এবারে যে ক বছর বলেছে সেই ক বছরে আমি এখানে যদি 2 বছর বলতো তাহলে স্কোয়ার রুট করতাম, যদি 3 বছর বলে তাহলে কিউব রুট করব, তাহলে প্রিন্সিপালের কিউব রুট করব এবং একই রকমভাবে অ্যামাউন্টসের কিউব রুট করব। 1 কিউব রুট 1 ইজ টু 27 কিউব রুট 3, মানে আমার প্রিন্সিপাল 1 এবং অ্যামাউন্ট হচ্ছে 3, তাহলে এই যে ডিফারেন্সটা 2, এই 2টাই তো আমার সুদ। 2টা কার ওপরে সুদ? আমার প্রিন্সিপালের ওপরে, 1-এর ওপরে। পার্সেন্টেজের জন্য আমি 100 দিয়ে গুণ করছি, কত হচ্ছে 200%। এটা খুব সহজ প্রসেস, এই প্রসেসটাই ফলো করে করবে। তবুও কনভেনশনাল টাইপটা তোমাদের আমি একবার শিখিয়ে রাখলাম বোঝার জন্য। চলো নেক্সট প্রবলেম চলে আসি। খুব সহজ সিম্পলিফিকেশনের অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটাতে। দেখো কি বলেছে, 0.0049। 0.0049 মানে হচ্ছে কিন্তু 0.07 স্কোয়ার, মানে স্কোয়ার রুট করলে 0.0049 স্কোয়ার রুট করলে 0.07 আসবে। এটা কিভাবে মনে রাখবে, যে পয়েন্টের পরে যে কটা সংখ্যা হবে আমি যদি স্কোয়ার রুট থেকে বার করি তাহলে তার অর্ধেক সংখ্যা হবে। পয়েন্টের ভেতরে স্কোয়ার রুটের মধ্যে যে কটা সংখ্যা থাকবে তার স্কোয়ার রুট থেকে বার করলে তার অর্ধেক হবে। তাহলে স্কোয়ার রুট থেকে বার করলে এটা কি দাঁড়াচ্ছে না, 0.02 তো আমাদের রয়েছেই, আর 0.0049 স্কোয়ার রুট মানে হচ্ছে 0.07, এবং এখান থেকে কি লিখবো না 0.09। তাহলে স্কোয়ার রুটের ভেতরে পয়েন্টের পরে দুটো রয়েছে, যখন বাইরে বেরোবে একটা হবে, তাহলে 0.3 হবে। 0.3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে অপশান ডিতে। একদম সহজ ছিল, আশা করি বুঝতে পেরেছো। এরপরের অঙ্কটা একটু ইন্টারেস্টিং অঙ্ক, ডিভিজিবিলিটি রুল থেকে দিয়েছে, খুব ভালো অঙ্ক। অঙ্কটা দেখো আমরা করব, এবং আমাদের সিলেবাসেও কিন্তু বলা রয়েছে যে ডিভিজিবিলিটি থেকে অঙ্ক আসবে। এরকম আসবে, চলো আমরা দেখে নিই। দেখো এই সংখ্যাটা দিয়ে দিয়েছে, কি বলছে যে যদি 65 নম্বর অঙ্ক বলছে, যদি 5, 7, 9 স্টার 2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে সেটা কি হবে? কি সংখ্যা রয়েছে না 5, 7, 9 স্টার 2, এই সংখ্যাটাকে যদি 11 দিয়ে বিভাজ্য হয়, মানে এই সংখ্যাটা যদি 11 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে এই স্টারের জায়গায় কি বসবে? এটা বার করতে গেলে আমাদের কিন্তু 11-র ডিভিজিবিলিটি রুল জানতে হবে। 11-র ডিভিজিবিলিটি রুল কি বলছে, যে সংখ্যাটার
ইভেন প্লেসের যোগফল এবং অড প্লেসের যোগফল এর ডিফারেন্স যদি শূন্য হয় বা 11-র মাল্টিপল হয় তাহলে কিন্তু সেই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল। এখানে দেখো অড প্লেসে কি কি রয়েছে, এখানে তো 1 2 3 4 5টা আমার নাম্বার। অড প্লেস এইটা, মানে অড প্লেসের যোগফল 5 9 আর 2, এদের যোগফল কত 9 আর 9 আর 5 হচ্ছে 14 আর 2 16। অড প্লেসের যোগফল এবং ইভেন প্লেসে কত রয়েছে, ইভেন প্লেসে 7 রয়েছে এবং স্টার রয়েছে, এদের যোগফল। তাহলে 7 আর স্টারের যোগফল আমি কি ধরছি না 7 + x, স্টারের জায়গায় আমি x ধরে নিলাম। এদের ডিফারেন্স, এই ইভেন প্লেস প্রথম ক্ষেত্রে আমরা বার করেছিলাম অড এবং পরের ক্ষেত্রে বার করলাম হচ্ছে ইভেন। এই ইভেন প্লেসে অড প্লেসে যে নাম্বারগুলো রয়েছে তাদের যোগফল এবং ইভেন প্লেসে যে নাম্বারগুলো রয়েছে তাদের যোগফলের ডিফারেন্স যদি 0 হয় বা 11 কিংবা 11-র মাল্টিপল মানে 11 22 33 হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা ডিভিজিবল। এবারে আমরা চলো সলভ করি। কিভাবে করব, যে প্রথম অপশানটা আমরা দেখব যে অড প্লেসের যোগফল কত 16 এবং ইভেন প্লেসের যোগফলের ডিফারেন্স বার করতে হবে আমাদের। তাহলে 16 - 7 ব্র্যাকেট ভেঙে দিচ্ছি বলে -x লিখছি, লিখে আমি 0 লিখছি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। কেন 1? এভাবে আমরা চেক করব। প্রথমে 0 দিয়ে দেখব যে কত আসছে, x এর ভ্যালু কি অপশানের সাথে ম্যাচ করছে। যদি না ম্যাচ না করে তাহলে 0-র জায়গায় আমরা 11 দিয়ে বসিয়ে দেখব। প্রথম ক্ষেত্রে দেখো কি করি না 16 থেকে আমরা 7টা বিয়োগ দিচ্ছি, কত হবে 9 হবে, -x ডান দিকে চলে গিয়ে হয়ে যাবে +x। তাহলে x এর ভ্যালু বা স্টারের জায়গায় যদি 9 থাকতো তাহলে কিন্তু আমার সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হতো এবং 9 আমাদের কিন্তু অপশানে রয়েছে। এক্ষেত্রে আমাদের অপশান সি বা 9 হয়ে যাবে সঠিক উত্তর। যদি এখানে 0 দিয়ে না মিলতো তখন আমরা কি করতাম, তখন আমরা একই রকমভাবে 16 - 7 - x লিখে 11 দিতাম। চলো দেখি কি আসে। তো দেখো মাইনাস না 16 থেকে আমি 7কে বাদ দিচ্ছি, কত আসছে 9 আসছে। এখানে +11 রয়েছে, আমি কি করব না +11টাকে এদিকে আনলাম, এনে -11 করে দিলাম আর -xটাকে এদিকে পাঠিয়ে +x করে দিলাম। তাহলে দেখো x এর ভ্যালু -2 হচ্ছে। তাহলে কি এটা কি কখনোই সম্ভব নয়। এইভাবে পরপর চেক করে যেতে হবে। দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই 0 বা 11তেই কিন্তু উত্তর চলে আসে। এসএসসির অনেক পরীক্ষায় 22 পর্যন্ত যেতে হয়েছে, কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপের অঙ্ক 0 বা 11 এর মধ্যেই আমরা উত্তর পেয়ে যাব, বেশি দূর যেতে হবে না। আশা করি 11-র ডিভিজিবিলিটি রুলটা বুঝতে পেরেছো। এই পোর্শনটা কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে 66 নম্বর অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা অঙ্ক। কি বলছে দেখো যে 200 মিটারের একটা প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়। বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। তাহলে বি এর গতিবেগ মিটার/সেকেন্ডে নির্ণয় করো। মানে একটা রেস হচ্ছে, ধরো এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট রয়েছে এবং এখানে একটা পয়েন্ট রয়েছে, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে 200 মিটার। এ আর বি এর মধ্যে রেস হচ্ছে, দুজন পার্টিসিপেন্টস রয়েছে এ আর বি। এ কি করছে, এর স্পিড আমাদের বলে দিয়েছে। এর স্পিড কত না ঘন্টায় 5 কিলোমিটার, 5 কিলোমিটার/আওয়ার হচ্ছে এর স্পিড। এই স্পিডে দৌড়াচ্ছে, কিন্তু সে বিকে 8 মিটার আগে ছেড়ে দিচ্ছে। মানে বি যখন এখানে, সে বি 8 মিটার অলরেডি কভার করে ফেলেছে, এ তখন স্টার্ট করছে। স্টার্ট করেও সে বি এর থেকে এই ফিনিশিং পয়েন্টে পৌঁছাতে কিন্তু 8 সেকেন্ড কম নিচ্ছে। হ্যাঁ, তাহলে বলেছে আমাকে বি এর গতিবেগ বার করো। তাহলে সবার প্রথমে আমি এ জানি, এর স্পিড জানি এবং এ জানি 200 মিটার দৌড়াচ্ছে। তাহলে আমরা এখান থেকে এর টাইমটা আমি বের করে নেব যে সে কত সময় নিচ্ছে 200 মিটার কভার করতে। কারণ এর সময়টা কেন বার করব, এর সময়টা বার করলেই আমরা সেখান থেকে বুঝতে পারবো যে বির কত সময় লাগছে। কারণ এ যা সময় নেয় তার থেকে বি 8 সেকেন্ড বেশি সময় নেয়। এবারে বি এর যখন সময় জানবো, বি এর ডিস্টেন্স আমরা জানবো, তাহলে বি স্পিডটাও বার করতে পারবো। তাহলে দেখো এর স্পিড আমার বলে দিয়েছে ঘন্টায়, এই জিনিসটা কিন্তু বলে দিয়েছে যে 5 কিমি প্রতি ঘন্টা,
কিন্তু এখানে সব মিটারে দিয়েছে এবং উত্তর আমাকে মিটারে বার করতে বলেছে, তাই 5 কিমি প্রতি ঘন্টাকে আমাকে মিটার পার সেকেন্ডে কভার করতে হবে। কিভাবে করব দেখো, আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আমরা এর ক্ষেত্রে এটা বার করছি, এ কত মিটার যায়, এ 200 মিটার যায়, এর স্পিড কত না 5 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব, তাই 5-এর 18 দিয়ে গুণ করব ইন্টু টি। টিটা আমরা জানি না, টিটা বার করব। 5 আর 5-এ কত হয় 25, 25কে যদি আমি 200 দিয়ে কাটি কত হবে 8, তাহলে 18 আর 8 হচ্ছে 144। তাহলে আমরা দেখলাম যে এ 200 মিটার কভার করতে কিন্তু 144 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে বি এর কি সময় লাগবে, বি এর 8 সেকেন্ড বেশি সময় লাগবে, তাহলে বি এর সময় লাগবে হচ্ছে কত না 154 সেকেন্ড। এটা বি 154 না 8, 152 সেকেন্ড লাগবে হচ্ছে বির, এবং এটা লাগবে হচ্ছে এর। এবারে বি এর ডিস্টেন্স কত দেখো, এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করবে যে এ এই 144 সেকেন্ডে তো পুরো ফিনিশ করছে বলেই সে জিতছে, তাই না? এবং বি কিন্তু 8 মিটার আগে রওনা হয়েছিল এর, তাহলে বি কিন্তু এই যে 152 সেকেন্ড সময় নিচ্ছে সেটা কিন্তু 200 - 8 মানে 192 মিটার যেতে। তাহলে বি স্পিড কি হবে না, বি এর স্পিড যদি আমরা বার করতে পারি একই রকমভাবে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, বি 200 থেকে 8 মিটার কম নিচ্ছে এবং তার স্পিড আমি জানি না, বার করব। এবং সে সময় কত নিচ্ছে না, সময় নিচ্ছে 152, তাহলে 200 থেকে 8 বাদ দিলে হচ্ছে 192 ডিভাইডেড বাই 152 ইকুয়াল টু এস। এটাকে আমি 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে আমি কাটবো, 3 × 4 = 12, 4 × 8 = 32, 4 × 4 = 16, 4 × 8 = 32, আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলাম 24, 2 দিয়ে কাটলাম হচ্ছে 19, তাহলে 24/19 এটা হচ্ছে আমার বির স্পিড। এটা কোনো অপশানে রয়েছে 24/19? হ্যাঁ, অপশান বিতে রয়েছে। তাহলে একদম অপশান বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে সঠিক উত্তর 24/19 সেকেন্ড। খুব সহজ অঙ্ক, বুঝতে পারলে খুবই সহজ। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আরও একবার বুঝিয়ে দেব। দেখো কি বলছে, 67 বলছি এ বি, আচ্ছা আমি বাংলাটা পড়ি। বলছি এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6 দিনে, 12 দিনে, 24 দিনে করতে পারে, তাহলে তারা একত্রে কাজটি কত দিনে করবে? আচ্ছা, এর কাজ করতে সময় লাগে 6 দিন, বি সেই একই কাজটা করছে কত দিনে, 12 দিনে, এবং সি সেই একই কাজটা করছে 24 দিনে। তাহলে 6, 12 এবং 24 এদের এলসিএম কত না, এদের এলসিএম 24, তাহলে মোট ওয়ার্ক বা টোটাল ওয়ার্ক কত 24। এবারে বলেছে তারা এই 24টা কাজ যদি 3 জন একসাথেই করে তাহলে তাদের কত সময় লাগবে, তাই তো? আমরা কি জানি, আমরা জানি টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক। আমরা ওয়ার্কটা জানি টোটাল ওয়ার্ক 24। হ্যাঁ, আমাদের সময় বার করতে হবে, সময় বার করতে গেলে কী করতে হবে, আমাদের এফিসিয়েন্সি বার করতে হবে। তাহলে এফিসিয়েন্সি আমরা কী করে বার করব না, টোটাল ওয়ার্ককে যদি দিন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হয়ে যাবে 24 ডিভাইডেড বাই 6 মানে 4, বির এফিসিয়েন্সি কত হয়ে যাবে 2, এবং সির এফিসিয়েন্সি কত হয়ে যাবে না 1। তাহলে 3 জন যখন একসাথে কাজ করবে তারা 4 + 2 + 1 মানে 7 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। তাহলে তাদের কত সময় লাগবে না, টি × 7 = 24 মানে 24/7 দিন সময় লাগবে। 24/7 দিন নেই, এতে রয়েছে, তাহলে 3 × 7 কি 21 হবে, 3 হবে আর 7 হবে, তাহলে 3 × 3 7 দিন কিন্তু তাদের সময় লাগবে, যেটা রয়েছে আমার অপশান ডিতে। অপশান ডি হয়ে যাবে একদম এই প্রশ্নটার কারেক্ট অ্যান্সার। এবারে চলে আসছি 68 নম্বর অঙ্ক। বলছে দেখো যে কোনো মূলধন 3 বছরের সুদে আসলে 560 টাকা এবং 5 বছরের সুদে মূলে 600 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? কোনো একটা টাকা ছিল, কত টাকা ছিল আমি জানি না, সেই টাকার উপরে কিছু ইন্টারেস্ট পাচ্ছে সেই ব্যক্তিটি, এবং 3 বছর সময়ের পর দেখা যাচ্ছে টাকাটা 560 টাকা হয়ে গেছে। তাহলে এখানে যে টাকাটা সেটা কিন্তু প্রিন্সিপাল আর এখানে কিন্তু অ্যামাউন্ট।
এবার আবার কি দেখছি আমরা, এই 560 টাকাটা 5 বছর পরে, মানে প্রথমে তো 2 বছর ছিলই, আরও 2 বছর পরে কি হচ্ছে না 600 টাকায় চলে আসছে। তাহলে বলছে সুদের হার কত। দেখো এখানে তো সিম্পল ইন্টারেস্টের কথা বলছে, তাহলে 560 থেকে 600 টাকা হচ্ছে, মোট কত টাকা বাড়ছে, 40 টাকা বাড়ছে কিন্তু। এবং এই 40 টাকাটা কত বছরে বাড়ছে, 2 বছরে বাড়ছে। তাহলে 1 বছরে কত টাকা করে বাড়ে, 1 বছরে তাহলে 20 টাকা করে বাড়ে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আমরা যদি ব্যাক মেথড ফলো করি, এখানে একটা অ্যামাউন্ট ছিল আমার, সেই অ্যামাউন্টের সাথে যদি আমি অ্যামাউন্টটা এক্স ধরে নিই, 3 বছর পরে 560 টাকা হয়েছে, প্রতি বছরে 20 করে বেড়েছে, তাহলে 3 বছরে কত করে বাড়বে, 3 বছরে 60 টাকা বাড়বে, 60 টাকা বেড়ে 560 টাকা হবে, তাই না? তাহলে সেখান থেকে এক্স আমরা কত পেয়ে যাব, সেখান থেকে এক্স আমরা পেয়ে যাব কত, 500। তার মানে প্রথমে স্টার্টিংয়ে প্রিন্সিপাল ছিল কিন্তু 500 টাকা, সেটা বেড়ে 3 বছর পরে 560 হয়েছে এবং আরও 2 বছর পরে 600 হয়েছে, প্রতি বছর 20 করে বাড়ছে। তাহলে প্রতি বছর যদি 20 টাকা করে আমার বাড়ে, তাহলে এই 20 500-র কত পার্সেন্ট, তাহলেই আমি রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে 20 ডিভাইডেড বাই 500, 0 0 কেটে দাও, 5কে 20 কাটা হচ্ছে 4। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত না 4%। এটাই আমাকে কিন্তু বার করতে বলেছিল, এবং অপশান বি হচ্ছে 4%। 4% একদম সঠিক উত্তর অপশান বি হবে। এরপরে নেক্সট প্রবলেম 69, যেমনটা এর আগের ক্ষেত্রে বললাম যে স্কোয়ার রুটের মধ্যে থাকলে কিন্তু আমরা যখন স্কোয়ার রুট থেকে বাইরে আসবো তার অর্ধেক সংখ্যার আগে পয়েন্ট দেবো। দেখো 0.01 রয়েছে, তাহলে স্কোয়ার রুটের বাইরে আসলে কি হবে, 0.1 হবে। 0.81 রয়েছে, স্কোয়ার রুটের বাইরে আসলে কি হবে না 0.9 হবে। 1.21 রয়েছে, এটা 11-র স্কোয়ার, পয়েন্ট রুটের যখন বাইরে আসবে এক ঘর আগে হবে, তাহলে 1.1 হবে। এবং এখানে দেখো পয়েন্টের পরে 4টে রয়েছে, 3টে শূন্য 1টা 9, তাহলে পয়েন্টের বাইরে যখন আসবে কি হবে না পয়েন্টের পরে 2টো হবে, 0.03 যোগ করে দাও, এটা হচ্ছে 0.3। 9-এর 1-এর 10-এর 1-এ 11-র 1 হাতে 1, 1-এর 1-এ 2, তাহলে 2.13 হয়ে যাবে কিন্তু অপশান ডিতে যেটা রয়েছে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। 70 নম্বর অঙ্ক, এটা আজকে লাস্ট অঙ্ক, ক্লার্কশিপের 30টা অঙ্ক কিন্তু আমরা সলভ করে ফেললাম। দেখো কি বলছে, যে কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। কোনো জিনিসের সিপি কস্ট প্রাইস হচ্ছে 10 এবং সেলিং প্রাইসের রেশিও হচ্ছে 11, তাহলে লাভ কত, মানে কেউ যদি 10 টাকায় কোনো জিনিস কেনে এবং 11 টাকায় বিক্রি করে, তাহলে তার কত লাভ হবে। রেশিওতে আমরা দেখতে পাচ্ছি যে তার 1 ইউনিট লাভ হবে। এবারে লাভ বা ক্ষতি সবসময় কার ওপরে হয়, কস্ট প্রাইসের ওপরে হয়। 1 ইউনিট লাভ হচ্ছে কতর ওপরে না 10 ইউনিটের ওপরে, মানে 1-এর 10, তার মানেই কত 10%। তাহলে ওভারঅল লাভের পরিমাণ কত না 10%, যেটা কিন্তু রয়েছে অপশান বিতে। এরপরে ইংলিশ শুরু হচ্ছে। এই আমাদের 30টা অঙ্ক আমরা আজকে সলভ করলাম। প্রথম ক্লাসে আমরা 10টা করেছিলাম, আজকে আমরা 20টা করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। কোনো জায়গায় কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটা শেয়ার করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে ক্লার্কশিপের পুরো প্রিপারেশন এই চ্যানেল থেকে করানো হবে এবং তোমাদের সিলেকশন পেতে অবশ্যই হেল্প করা হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।